হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু আমার এই 12 মাসে 13 পার্বণ এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। এটা ছোটদের দুনিয়া, সুতরাং যা কিছু গল্প হয় মজার মজার বা অন্যান্য জানার গল্প সবই বলবো আমি এই ছোটদের দুনিয়া এই গল্প দাদু আসলে এই তোমার এই 12 মাসে 13 পার্বণ এই আমি গল্প দাদু। এটাকে আমি তোমাদের সত্যজিৎ রায়ের গল্প শুনেছি, নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার শুনেছি, নাসির উদ্দিন শুনেছি, অনেক গল্প শুনেছি। আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র কাহিনী লেখা ঘনাদার গল্প। যাই হোক, আমার গল্প তোমাদের কেমন লাগবে সেটা তোমরা জানাবে আমাকে। গল্প ভালো লাগলে লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ারও করবে তোমার গল্প। সেই সঙ্গে গল্প আমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তা বন্ধুরা, আজকে শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম হচ্ছে মশা। গল্পটাই আগে বলবো না গল্প যার মুখে শোনা সেই ঘনশ্যামদার বর্ণনা বলবো, ঠিক বুঝে উঠতে পারছি না। গল্পটা কিন্তু ঘনশ্যামদা, সংক্ষেপে ঘনাদা, তার সাথে অঙ্গাঙ্গময় জড়িত, যে তার পরিচয় না দিয়ে গল্পের অর্ধেক রসই যাবে, শুকিয়ে যাবে। সুতরাং ঘনাদার কথা দিয়ে শুরু করা যাক। ঘনাদার রোগা লম্বা শুকনো হাড় বের করা একরকম চেহারা, যা দেখে তার বয়স বিন্দুমাত্র আঁচ করা অসম্ভব। 35 থেকে 55 যে কোনো বয়স তার হতে পারে। ঘনাদাকে জিজ্ঞেস করলে অবশ্যই একটু হাসেন মিচকি মেরে, বলেন দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসেব রাখার কি আর সময় পেয়েছি। তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো সিপাহী মিউটিনির, কখনো বা রুশ জাপানের সময় প্রথম যুদ্ধের গল্প। সুতরাং ঘনাদার বয়সের আন্দাজ করা আমরা একরকম ছেড়েই দিয়েছি। শুধু এইটুকুন মেনে নিয়েছি যে গত 200 বছরে পৃথিবীতে হেন জায়গা নেই যেখানে ঘনাদা যাননি, এবং এমন কোনো ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ঘটনা হলো, গত কয়েক বছর হলো তিনি যেন কৃপা করে আমাদের এই সরু গলিটার এই ছোট্ট মেশে উঠেছেন। কেন উঠেছেন তা ঠিক বলতে পারি না। আমাদের ছুটি ছাটায় আড্ডাতে তিনি যে নিয়মিত এসে বসেন, এও তার অসীম কৃপা, করুণাও বলতে পারো। প্রায় অবশ্যই তিনি ভয় দেখান যে তিনি পাত্তারি গুটি এখান থেকে চলে যাবেন, নিরুদ্দেশী হয়ে যাবেন। কিন্তু সেটা সাধারণত কখন হয় না, মাসের শেষের দিকে, যখন মেসের খরচা, সারা মাসের খরচা নেওয়ার তাগাদা করার সময় হয়। বুঝে শুনে কিংবা হতাশ হয়ে আমরা এখন তার কাছে আর তাগাদা দেওয়া ছেড়ে দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারটি বসেন। যার ভাগ্য বলো সেদিন তার কাছ থেকে সিগারেট চেয়ে ধরান, তারপর চোখ বুঝে আত্মস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা রেজ ধরেই উচ্চস্বরে হেসে ওঠেন। অপ্রস্তুত হয়ে আমরা তার দিকে তাকাই। ঘনাদা একটু নড়ে চড়ে বসে সিগারেট একটা লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রুপের স্বরে বলেন, কি কথা হচ্ছিল? বন্যার? আমরা লজ্জিত হয়ে স্বীকার করি যে সামান্য দামোদর বানের কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঘনাদা আমাদের দিকে এমন একটা করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান যেন মনে হয় দামোদর বানের আমাদের নিজেদের ভেসে যাওয়াই ভালো ছিল। তারপর জিজ্ঞেস করলেন, টাইডাল ওয়েভ কাকে বলে জানো? দেখেছো কখনো সেই প্রবলের ঢেউ যাকে বলে সমুদ্রের জলোচ্ছ্বাস? সংকুচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে কোনো আমাদের অভিজ্ঞতা নেই। ঘনাদা হেসে বললেন, কেমন করে আর থাকবে, তাহলে শোনো। তখন আমি মুক্তোর ব্যবসা করি, তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি সবে। প্রশান্ত মহাসাগরের একটা ছোট দ্বীপ। ঘনাদার সেই সুদীর্ঘ চিতাসর্ক গল্প থেকে জানা যায় যে কি করে এরকম একটা টাইডাল ওয়েভের মাথায় একবেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে তিনি গিয়ে উঠেছিলেন। এই গল্প শোনার আমাদের অবস্থা কী হলো তা বলাই বাহুল্য। কিন্তু আঁটঘাঁট বেঁধে তো যতই বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখা যায় তিনি ঠিক টেক্কা দিয়ে সব বেরিয়ে গেছে।
হয়তো কথায় কথায় কে বলেছে, আজকাল অনেকের চোখেই চশমা, চোখের জোর আর বেশি দিন নেই। ঘনদা তার মারকামারা হাসিটি অমনি হেসে দিয়ে বলে উঠলেন, একবার অ্যান্ড্রিজ পাহাড়ের চূড়োয় পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুরের বাসার খোঁজে গিয়েছিলাম। এই গল্প শোনার পর আমাদের অবস্থা যে কী হবে তা বলাই বাহুল্য। দিনে দুপুরে সূর্যের সামনে যেন মিটমিট করে লন্ঠনে আলো জ্বলছে। হ্যাঁ, চোখের জোর দেখেছি বটে সেবার। অ্যান্ড্রিজ পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি। শীতে প্রায় জমিদার জোগাড়, সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারি আর বোলেরো জাতের এক 6.5 ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইন। সন্ধে হয় আর খানিকক্ষণে পথ না খুঁজে বলে এই পাহাড়ের ওপরেই বরফ চাওয়া করে মরতে হবে। এমন সময় আমাদের চূড়োর নিচেকার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল। কিন্তু 12,000 ফুট ওপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে? কিছুই তো দেখা সম্ভব না। কিন্তু তখনও বোলেরো জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা জানি না, হাত দুটো দূরবীনের মতন করে সে একবার চোখের সামনে ধরল। ব্যাস, আর ভয় নেই। অবাক হয়ে বললাম, ভয় তো নেই, কিন্তু কি দেখতে পেলে তুমি? সে হেসে বলল, কেন? ওই তো নিচের শিকারীদের তাঁবু ফেলা রয়েছে। বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরা এক শিকারী এইমাত্র ঢুকলো। শুনে তো আমি হতবাক। ঘনদার কথা শুনে তো আমরাও ততদিক অবাক হলাম। 12,000 ফুট ওপর থেকে লাল রঙের কোটটা পর্যন্ত দেখতে পেল। তা না হলে আর চোখের কিসের পরীক্ষা? চোখের জোরটাই বা কিসে? শকুনের চোখ কিরকম জানো? 2 মাইল ওপর থেকে ভাগাড়ে গরুর লাশ ওরা দেখতে পায়। এই বোলেরোদের শিকারির চোখ ঠিক তেমনি। এরপর তো আমরা নির্বাক হয়ে গেলাম বলাই বাহুল্য। প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি। এর ভেতর সেদিন কি বুঝে মশার প্রসঙ্গ উঠে পড়েছিল। ঘনাদা তখনও এসে পৌঁছয়নি, তাই বোধহয় আমাদের অতটা সাহস। ভেবেছিলাম সামান্য মশা মারার ব্যাপারে ঘনাদার তেমন কোনো কামান দেখার প্রয়োজনই বোধ করবেন না। কিন্তু ভুল ভাঙতে দেরি হলো না। বিপিন সবে তখন তাদের গায়ে কিভাবে মশা মারার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে। হঠাৎ দরজায় ঘনাদার আবির্ভাব। কি কথা হচ্ছিল হে? আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, না তেমন কিছু নয়, এই সামান্য মশা মারার কথা বলছিলাম। বিপিন তাড়াতাড়ি আরাম কেদারা ছেড়ে দিয়ে শ্মশান মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়। ঘনদা তাতে সমাচীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার নিয়ে বললেন, ও মশা। আমরা অনেকটা আশ্বস্ত হই, যাক ঘনদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছবে না। কিন্তু পরমুহূর্তেই বোমা ফাটল। যে সে বোমা না, একেবারে অ্যাটমিক বোমা। ঘনদা বললেন, হ্যাঁ মেরেছিলাম একবার একটা মশা। আমরা স্তম্ভিত। ঘনদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে শুধু নয়, স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়। মশা যদি মারতে হয় তাহলে ঘনদা মাত্র একটি মশা মারবেন, তা সে কল্পনাও করা যায় না। শিশির সাহস করে বললেন, একটি মাত্র মশা মেরেছিলেন? হ্যাঁ, একটি মাত্র মশাই জীবনে মেরেছি। আমাদের হতবুদ্ধি করেই ঘনদা বলে চলেছে, মেরেছি 1939 সালে 5th আগস্ট, মানে 1939 5th আগস্ট, শাখালিন দ্বীপে। আমরা ফ্যাল করে তার দিকে চেয়ে আছি। একটু চুপ করে আবার বললেন, শাখালিন দ্বীপের নাম শুনেছ? হয়তো শুনেছ, কিন্তু কিছুই জানো না। কেমন? দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতন উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার দক্ষিণ দিকটা ছিল জাপানের আর উত্তর দিকটা রাশিয়া। সেই দ্বীপের পূর্ব দিকে সমুদ্রকূলে তার অ্যাম্বার সংগ্রহ করার জন্য একটি কোম্পানির হয়ে কাজ করছে। এই অখাদ্য পাণ্ডববর্জিত জায়গায় দুনিয়ার আছে কিনা সন্দেহ।
বছরের অর্ধেক সেখানে মুষলধারে বৃষ্টি পড়ে, বাকি অর্ধেক বরফ জমে যায়। তারও আছে তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা। কোনো রকমে দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করে সেমুখদার হব না, এই ছিল মতলব। কিন্তু আশায় ছাই পড়ল। আমাদের কোম্পানির তানলিন নামক একজন চীনা মজুর হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেল। তার সঙ্গে এ পর্যন্ত যা অ্যাম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও। শাখালিন দ্বীপ তো নেহাত ছোটোখাটো নয়, তার বেশিরভাগ অঞ্চল জঙ্গল আর পাহাড়। সেসব জঙ্গল পাহাড়ে অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি। সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বের করা অত সহজ ব্যাপার না। তবে একটা আশার কথা ছিল যে অ্যাম্বারের মতন দামি রত্ন চুরি করে শাখালিন দিকে লুকিয়ে থেকে কারোর কোনো লাভ নেই। সে চোরাই মাছ বেচতে বড় কোনো সভ্য দেশে তাকে যেতেই হবে। আর শাখালিন যেতে দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্ড্রিয়া থেকে ব্লান্ডিভস্ট স্টিমার না ধরে উপায় নেই। অক্টোবর অবশ্য সমুদ্রে জমে বরফ হয়ে যায়, তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব। কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখার ব্যবস্থা করলে তার আগেই চোর কিছুদিন শাখালিন থেকে বেরোতেই পারবে না। অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বের করার সময় পেয়ে যাব আমরা। বেতারে আলেকজান্ড্রোভকের পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে দিয়েছি আমি ও আমাদের ক্যাপ্টেন ডক্টর মিস্টার মার্টিন দুজনে কুলি নিয়ে তানলিনের খুঁজে বেরিয়ে পড়লাম। কয়েকদিন জঙ্গলে ঘুরে ঘুরে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেলাম। টিয়ারা পাহাড়ের কাছে একদিন সন্ধ্যায় তাঁবু ফেলেছি। ওখানকার এক আদিম গিলিয়াক জাতীয় এক শিকারির কাছে সন্ধ্যেবেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনা লোককে যেতে দেখা গেছে। তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ আমরা পাইনি। সে এখানে রাত্রে তাঁবুর মধ্যে ঘুমানো একেবারে অসম্ভব। শাখালিন দ্বীপে বড় বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভাল্লুক ছাড়া আর কিছু নেই। সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না, কিন্তু দিনে মাছি ও রাতে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকেও হার মানায়। আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পারে বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ চমকে উঠলাম। দেখছেন মিস্টার মার্টিন? মিস্টার মার্টিন দৃষ্টি সেদিকে গেছে। অবাক হয়ে বললেন, হ্যাঁ, বেশ জোরালো আলো মনে হচ্ছে। এই জনমানবীর জায়গায় ওরকম আলো আসছে কোত্থেকে? ভুতুরে ব্যাপার নাকি? খানিকক্ষণ লক্ষ্য করে বললাম, না, ভুতুরের ব্যাপার তো নয়, বেশ স্বাভাবিক ব্যাপার। দূরের ওই পাহাড়ের ঢিবিটার পিছনে নিশ্চয়ই কোনো একটা বাড়ি আছে, এ আলো সেখান থেকেই আসছে। মিস্টার মার্টিন অবাক হলেন, কিন্তু এখানে শখ করে এমন বাড়ি করবে কে? গিলিয়াক, উনক, টুসুং জাতীয় অসভ্য শিকারী ছাড়া এ অঞ্চলে তো কেউ আসে না। এদিকে কোনো খনি ইদানিং হয়েছে বলে তাও জানি না। ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যতই বেশি হোক, সন্ধান নেওয়ার জন্য সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা নিশ্চয়ই করতে হবে। সেই মুহূর্তে রাত্রির স্তব্ধতা ভেদ করে অমানসিক চিৎকার বিদীর্ণ হয়ে গেল। একবার আমি, একবার মার্টিন দুজনে মুখের দিকে চাইলাম। কিসের আওয়াজ? তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোনো কথা না বলে বেরিয়ে পড়লাম। একেবারে নিরস্ত যে আমরা ছিলাম তা তো বোধহয় বলার দরকার নেই। দুজনের কোমরেই পিস্তল আঁকা ছিল। যে পাথরের ডিবিটার পেছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূরে নয়, প্রায় 100 গজ, 300 গজ মতন হবে আন্দাজে, যা ধরছি। ঢিবিটার পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরেই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি। একটা মাচারি গোছের বাড়ির জানলা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে। আর আশ্চর্য এই যে এই অমানুষিক চিৎকারটা আমরা যে শুনেছিলাম তা একবার উঠে একেবারে স্তব্ধ হয়ে গেছে।
চারিদিকে এমন শান্ত যে দুজনে একসঙ্গে শব্দ শুনলে মনের ভুল বলে সেটা গণ্য হতে পারত। বাড়িটার কাছে যখন আমরা বেশ একটা ফাঁপড়ে পড়েছি, এখন কি করা যায়? অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাত্রে এসে ডাকাডাকি করাটা মোটেই সুবিধাজনক হবে না, পরে বুঝতে পেরেছিলাম। কিন্তু ফিরে যাওয়া তার যায় না। যেই জানলাটা দিয়ে আলো এসেছিল সেখানে গিয়ে সাবধানে একবার উঁকি মারলাম। মস্ত একটা হলঘর, মিউজিয়াম যেমন থাকে সেরকম, প্রকাণ্ড একটা কাঁচে ঘোরা টেবিলের মাঝখানে বসানো। সেই কাঁচের ভেতর কি আছে দেখতে পেলাম না, লোকজনও নেই সেখানে, এত রাত্রে থাকার কথাও নয়। সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেবো ভাবছি, এমন সময় পেছন থেকে সরু তীক্ষ্ণ অত ইংরেজিতে এক আদেশ শুনলাম, প্রাণে বাঁচতে চাও তো হাত তোলো। চমকে ফিরে দেখি বেটে গোছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে লম্বা চওড়া জমদূতের মতন এক মনুষ্য প্রহরী, তার হাতে পিস্তল। ব্যাপারটা বেশ নাটকে জমে উঠেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় দেওয়ার ব্যাপারটা থিতিয়ে গেল। যিনি পিস্তল হাতে আমাদের হাত তুলতে বলছিলাম, জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে এক জাপানি কীটতত্ত্ববিদ, মানে যারা পোকামাকড় নিয়ে গবেষণা করে। শাখালিনে কীটপতঙ্গ নিয়ে গবেষণা করার জন্য এই ঘাঁটি বানিয়েছেন। আমরা কী উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম শোনার পর লজ্জিত হয়ে তিনি কয়েকদিন আমাদের ওখানে থেকে তার কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে এও আশ্বাস দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তিনি তার লোকজন মারফত করিয়ে দেবেন। এই অঞ্চল তার একেবারে হাতের মুঠোর মতন চেনা, তার লোকজনের হাতে দেওয়া কারুর পালাবার ক্ষমতা নেই। কথাটা কতখানি সত্যি একদিন পার না হতেই বুঝতে পারলাম। পরের দিন সকালেই মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলেন সব কিছু, এবং বুঝিয়েও দিলেন। সাধারণ কীটতত্ত্বের গবেষণা তিনি যে করেন না, তার ল্যাবরেটরির নানা বিভাগ থেকেই তা বোঝা যায়। শুধু পর্যবেক্ষণ নয়, কীটপতঙ্গ পালন লালন পরিবর্তন করার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্র উপকরণ তার ল্যাবরেটরিতে আছে। মিস্টার মার্টিন তাকে একসময় জিজ্ঞেস করলেন, পোকামাকড়ের ভেতরে মশাই দেখছি আপনার গবেষণার প্রধান বিষয়। মিস্টার নিশিমারা একটু হেসে বললেন, তাতে আশ্চর্য হওয়ার কী আছে? মানুষ সভ্যতার মশাই হচ্ছে সবথেকে বড় শত্রু। এই শাখালিন দ্বীপ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বহন করে মশা কী পরিমাণ ক্ষতি প্রতিনিধিত্ব করেছে, ডাক্তার হিসেবে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। মিস্টার মার্টিন বললেন, কিন্তু আপনার গবেষণা দেখছি শুধু মশার লালন পালনের হচ্ছে আসল কাজ। এর দ্বারা ম্যালেরিয়ার প্রতিকার কী হবে সেটাই তো বুঝতে পারছি না। মিস্টার নিশিমারা আবার হেসলেন, না বোঝারই কথা। শুধু মশা মেরে নয়, মশা যাতে আর ম্যালেরিয়ার বাহন না হতে পারে, অর্থাৎ সেই জীবাণু যাতে বহন না করে, সেই চেষ্টাই আমি নতুন করে ম্যালেরিয়ার সমস্যার সমাধানে করতে চাই। আমাদের একটু অবাক হয়ে দেখে তিনি বললেন, মশা কী করে রোগের জীবাণু ছড়ায় তা আপনাদের নিশ্চয়ই জানা আছে। তার মুখ একটা ডাক্তারি যন্ত্রের বাস্ক বললেই হয়। গায়ের ওপর বসে প্রথমে সেই যন্ত্রের সে চামড়া ফুটো করে, তারপর একটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত যাতে চাপ না বেঁধে যায় তার ব্যবস্থা করে, তারপর তৃতীয় যন্ত্রনল দিয়ে সেই রক্ত শুষে নেয়। আমাদের শরীরে যেসব রোগের জীবাণু রোগে সে হলো ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে। মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায়, বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তার ভেতরে বাঁচতেই পারবে না। তাহলে হাজার মশার কামড়ালেও আর আমাদের কোনো ভয় নেই। আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তন সেই আমরাই করছি, সেটাই আমার একমাত্র চেষ্টা, একমাত্র গবেষণার উদ্দেশ্য। বিশ্বাস করি বা না করি,
নিশিমার কথার প্রতিবাদ কিছু করিনি। সমস্ত গবেষণাঘাটটা আমাদের কাছে তখন এক রহস্যময় মনে হয়েছে। আগের রাত্রে সেই অমানুষিক চিৎকার শব্দের কথা তখনও ভুলিনি। নিশিমাকে জিজ্ঞেস করায় তিনি সেটা কোনো বন্যজন্তু আজ বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু মনে হয়েছে তিনি যেন কিছু একটা গোপন করে যাচ্ছেন। সেই গোপন রহস্য যে কি, সেই রাত্রেই টের পেলাম। নিশিমারা আমাদের যত্ন আতিথ্যে কোনো ত্রুটি করেননি। রাত্রে খাওয়া দাওয়া সেরে যখন আমরা আমাদের নির্দিষ্ট ঘরে শুতে এসেছি, হঠাৎ মিস্টার মার্টিন বললেন, এরই মধ্যে কি শুয়ে কি হবে, আসুন একটু বাইরে ঘুরে আসি। তার কথায় রাজি হয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি অবাক, আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এর মানে? মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিতভাবে আমাদের জিজ্ঞেস করলেন। মানে ঠিক বুঝতে না পারলেও দরজা বন্ধ করার পেছনে কোনো শয়তানি মতলব আছে এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই। কিন্তু এত সহজে আমরা হার মানব কেন? ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট্ট ভেন্টিলেশন ছিল। কোনো রকমে তার পাল্লা ভেঙে দুজনে সেখান থেকে গলে বাইরে বেরিয়ে এলাম। ঘুটঘুটে অন্ধকার রাত্রি, শুধু ল্যাবরেটরির ঘরে তখনও আলো জ্বলছে। সন্তর্পণে সেই ঘরের পেছনে একটা জানলার ধারে গিয়ে দাঁড়ানোর আগেই কালকের মতন রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম, এবং সে আর্তনাদের শোনার সঙ্গে সঙ্গেই আমরা জানলা বেয়ে ভেতরে ঘরে লাফিয়ে পড়েছি। কিন্তু এই কী ব্যাপার? যার খোঁজে আমরা বেরিয়েছি সেই তালিনী মেঝের ওপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তার এক পাশে গতকাল রাতে যাকে দেখেছিলাম সেই যমদূতের মতন কাফরি পরে দাঁড়িয়ে, অন্য পাশে ফাঁপা একটা কাঁচের মোটা নলের ভিতর যিনি সাথে করে দাঁড়িয়ে মিস্টার নিশিমারা। ব্যাপার কি মিস্টার নিশিমারা? বেশ একটু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম। মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে খানিকক্ষণ কথাই বলতে পারলেন না। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, আমাদের আতিথেয়তার উপর একটু বেশি অত্যাচার করছেন নাকি আমরা? এ ঘরে কে আপনাদের আসার অনুমতি দিয়েছে? কেউ দেয়নি। এখন বলুন এখানে কি হচ্ছে? মিস্টার নিশিমারা অদ্ভুতভাবে হেসে বললেন, যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। এই লোকটাকে সাপে কামড়েছে, তারই চিকিৎসা করছিলাম। মিস্টার মার্টিন তখন মেঝে পড়ে তানলিনকেই পরীক্ষা করছিলেন। তিনি মুখ তুলে কঠিন সারলেন, এ তো মারা গেছে, আর একে সাপে কামড়ায়নি। বলুন কি করেছেন একে? কি করেছি জানতে চান? নাসিমারা কখন এর মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়ে নিয়েছেন লক্ষ্যই করেনি। সেইটা আমাদের দিকে উঁচিয়ে ধরলেন। বেশ, সেই কথাই বলবো তাহলে, শুনুন। পৃথিবীর সবথেকে আশ্চর্য আবিষ্কারের কথা শুনে মরার সৌভাগ্য হোক আপনাদের। তামলিন সাপের কামড়ে মারা যায়নি, মারা গেছে মশার সামান্য কামড়ে। সামান্য একটা মশার কামড়, বেশি কিছু নয়। নিশিমারা উচ্চ অট্টহাসে আমাদের স্তম্ভিত করে আবার বলতে হয়, বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা? কেমন না? কোনো ভাবনা নেই, এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। কিন্তু তার আগেই বলে যাই, শুনুন। মশার লালার রাসায়নিক পরিবর্তনের কথাই যা বলেছিলাম মনে আছে তো? সে পরিবর্তন আমি সত্যিই করেছি। ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার উপর নানা পরীক্ষা চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সে সাপের বিচের চেয়েও সে মারাত্মক হয়েছে। কাল রাত্রে যে আওয়াজ শুনেছিলেন সে এমনি একজনের ওপর মশার পরীক্ষার ফল। তালিনের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আপনাদের পালা। নিশিমারার ইঙ্গিতে সেই যমদূত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে নিয়েছে। তার দিকে এগিয়ে গিয়ে নিশিমা বললেন, এই কাঁচের নল দেখছেন? এর ভেতর একটি মাত্র বিষাক্ত মশা ভরা আছে। এই একটি মশা কিন্তু এখনও আপনার মতন জনাভিষেক জনকে অনায়াসে পরাপারে পাঠিয়ে দিতে পারে। আপনি বিজ্ঞানের পীঠস্থান, সভ্য মার্কিন মুল্লুকের দেশ, সেই দেশের লোক,
তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই। বেশি কিছু আপনাকে করতে হবে না। এই নলটি এমন কায়দায় তৈরি যে এর গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে ঢাকনার ভেতর থেকে খুলে যায়। হিংস্র মশারা উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না। সমস্ত মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল আর দাঁড়াতে পারবো না। কিন্তু তার মধ্যেই হঠাৎ মরিয়া হয়ে সজোরে একটা ঘুষি মারলাম। নিশিমারা ঘুষিয়ে ছিটকে পড়লেন, সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাঁচের নলটা মেজে পড়ে আছড়ে চুরমার হয়ে গেল। ব্যাপারটা যে কী ঘটলো তা বর্ণনা করা যায় না, কল্পনা করা যায় যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে, আর চারজন উন্মাদ মানুষ তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে। ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ। কোনো রকমে দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরোতে হবে। একসময় সেই বিশাল আপনি বাঘের মতো আমার ঘাড়ে উপর চলল। আর বুঝি আসামি। মশাটা ঠিক আমার নাকের কাছে এসে ঘুরে গেল। তারপরেই সেই কাফরি একসঙ্গে 5টা রেলের ইঞ্জিনের মতন চিৎকার করে আমার ঘাড়ের ওপর নেতে পড়ল। বুঝলাম মশার দংশন জ্বালার সঙ্গে সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে। কিন্তু ভাবার সময় নেই। উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি, এমন সময় দেখি মিস্টার নিশিমারা জুজুৎসার প্যাচে মিস্টার মার্টিনকে চিৎ করে ফেলে দিয়েছেন, আর মশারা ঠিক তার মাথার উপরে উঠছে। ছুটে গিয়ে হ্যাঁচকা টানিয়ে মিস্টার মার্টিনকে গাড়িতে সমেত দিলাম। সঙ্গে সঙ্গে নিশিমারা আর্তনাদ শোনা গেল। মশাটা ঠিক তার গালের ওপর গিয়ে বসেছে। এবার আর এক মুহূর্ত দেরি হল না। আমার এক প্রচণ্ড চাপড় গিয়ে পড়ল নিশিমারার গালে। মশা আর নিশিমারার ভবলীলা সঙ্গ হলো একসঙ্গে। মশা মারার পরিশ্রমে যেন হাঁপিয়ে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভাঁড় ধরলেন। জীবনে তারপর আর মশা মারার প্রবৃত্তি হয়নি। তা বন্ধুরা, এই ঘনাদার এই গল্প শুনলে, এরকম ঘনাদার অজস্র গল্প আছে, যেমন টেনিদার আছে, ফেলুদার আছে, পিন্ডিদার আছে, তেমনি ঘনাদার অজস্র গল্প আছে, পটলাদার আছে। তা আজকের গল্প এই পর্যন্ত থাক। আবার অন্য দিন অন্য গল্প নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থাকো। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।